আসসালামু আলাইকুম। আজকের গল্প বরফের নিচে, লিখেছেন জন গর্ডন, অনুবাদ করেছেন সৌরেন দত্ত। আসলে খুব কম লোকই ভূত দেখেছে। ওই যে অনেকে বলে থাকে ভূত আমি দেখেছি নিজের চোখে, এ কথা যারা গলা বাজিয়ে বলে তাদের মতো মিথ্যুক ধান্দাবাজ বোধহয় তৃতীয় আর কেউ নেই। তবে হ্যাঁ, চুপি চুপি বলছি আমি দেখেছি, কিন্তু আমার বলার ইচ্ছে ছিল আমি দেখিনি। আবার আমার দেখার অনেক আগেই ভূত দেখে ফেলেছিল রুপার্ট, এবং একমাত্র আমাকেই সে তার ভূত দেখার অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছিল। আমি তখন মনে মনে প্রার্থনা করেছিলাম সে যেন এ ব্যাপারে চুপ করে থাকে, অন্য কারোর কাছে মুখ না খোলে। তার অভিজ্ঞতার কথা তার নিজের মনের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করে। তারপর ব্যাপারটা হয়তো অন্যভাবে মোড় নিয়ে থাকবে, এবং সেটা ভয়ঙ্কর ভাবে। যাই হোক, আমি অন্তত সেই ভয়ঙ্কর দিনটিতে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমি যা দেখেছিলাম পরে আর কখনো তা দেখতে পাইনি। সেটা যে কিভাবে অন্যায্য হয়েছিল কখনো আমি জানতে পারবো না, সে কথা কেউ জানতে পারবে না। কখনো কখনো আমি আবার এও ভেবেছি সেটা বন্ধ করার জন্য আমার কিছু একটা করা উচিত ছিল, কিন্তু এখন আমি জেনেছি সেটা অসম্ভব ছিল। আমি সে কাজ আদৌ করতেই পারতাম না। আমি তোমাকে বলছি এই কারণেই যে কোনো কথা আমি আমার পেটের মধ্যে বেশিক্ষণ চেপে রাখতে পারি না। এ আমার দোষ কিংবা দুর্বলতা বলেও ধরে নিতে পারো। আমার ধারণা কেউ যদি ভূত দেখে থাকে তুমি চাইবে সে যেন সেই ভূতের গল্প সবাইকে বলে দেয়। সত্যি ভূতের গল্প? রুপার্ট ছিল অন্য ধরনের, একটু আলাদা। অন্যদের থেকে সবকিছুই সে নিজের মধ্যে চেপে রাখত, এমনকি যা সে দেখেছে। ভূত না হলেও অন্য কিছু যা আমাদের জানার কথা। ও করে কি, দেখার পর থেকে যে তার মুখে এমন কুলু পেটে থাকে তার মুখ থেকে একটা কথাও বার করে কার সাধ্য তখন? সমাজে এ ধরনের বেশ কিছু লোক থাকে, অদ্ভুত তাদের মানসিকতা। তা এ ধরনের লোক বোধহয় ভূতের থেকেও অদ্ভুত বলে মনে হয়। আমার কাছে অন্তত তাই। কথা বলার মতো পরিচিত বন্ধু বান্ধব তার খুব কমই ছিল, তাই সে অভ্যাসের বাইরে থাকতে পেরেছিল। আর আমি সবসময় তার একজন ভালো বন্ধু হিসেবে পরিচিত ছিলাম তার কাছে। সে ছিল অত্যন্ত রগাটে, স্নায়ু তার একটু দুর্বল থেকে থাকবে, তবে আমার থেকে অনেক লম্বা। আর সে ব্যাপারেই সে ছিল একটু রূঢ় প্রকৃতির, তবে স্রেফ তার দিকে তাকিয়ে সেটা তুমি কখনো আন্দাজ করতেই পারবে না। আমি জানতাম একটা কোনো ব্যাপারে খুব অস্বস্তিতে কাটাতে হচ্ছে তাকে, কিন্তু ব্যাপারটা যে কি আমি কখনো জানতাম না। তবে সেটা জানা যে অত্যন্ত জরুরি আমি তা বুঝতাম, কিন্তু জানার কোনো উপায় ছিল না যদি না সে নিজে থেকেই বলে। যাই হোক, হঠাৎ একদিন সে আমার কাছে জানতে চাইল স্কুল ছুটির পরে আমি তার বাড়িতে যেতে পারবো কিনা। আমি তো এইরকমই একটা কিছু আশা করছিলাম, তাই সঙ্গে সঙ্গে তার কথাই সায় দিয়ে দিলাম। প্রচন্ড শীতের সেই দিনটা ছিল হাফ হলিডে। তার বাড়িটা ছিল অনেক দূরে, অথচ সাইকেল চালিয়ে অতটা পথ যাওয়া আমি পছন্দ করতাম না। পৌঁছাতে পৌঁছাতে কিন্তু রাতের অন্ধকার নেমে আসবে। আমি বললাম যদি তাতে একটু নিস্তার পাওয়া যায়। একবার কারোর বাড়ি যাব বলে তো আর মুখ ফিরিয়ে থাকা যায় না। তাতে কিন্তু এসে যাবে না, তাড়াতাড়ি বলে উঠল সে। আমার বাবা আমাদের নিয়ে যাবেন, আর আমরা তখন স্কেটিং করতে করতে যেতে পারবো। সে পথে কোনো বিপদ বলতে কিছুই নেই। বরফগুলো অনেকটা পাথরের ঢিবির মতো শক্ত, তাই সেটা আমাদের পক্ষে খুবই উপযুক্ত হবে, তাই না? রাখো তোমার বক্তৃতা, আমি তাকে বললাম। এটা আদৌ রুপার্টের মতো নয়, শহরের বাইরে থেকে একটা শান্তশিষ্ট ছেলের কথা নয়। আবার বাইকটা নিয়ে কি যে করতে যাচ্ছে শুনবে, সেটা আমি রাতভর সাইকেল শেডে রাখতে চাই না, এমনকি এমন কারোর কাছে যার চরিত্র আমার বেশ ভালোভাবেই জানা আছে। আর আমার চা কোথায়? আমার মা আমাকে আশা করবেন। আমি তোমাকে কিছু চা দেব বলে সে এমন ভাব দেখাই যেন সারা বাড়িটার মালিক সে। এই রুটি মাখন সবকিছুরই মালিক সে। তোমার মাকে একবার ফোন করো, আর তোমার বাইকটা রেখে দিতে পারো। তার বাবার একটা যুদ্ধের ট্যাঙ্কের মতো ভলভো ছিল, তাই সেটা ঠিকই ছিল। স্কেট? বললাম, আমার একটাও নেই। আমার ভাই ঠিক সময়ে সবকিছু এনে দিতে পারত যা আমার ছিল। উইলিয়াম তার বুটে আমার স্কেট নিয়ে চাপ দিত। রুপার্টকে বলতাম, তাহলে এর প্রয়োজনই বাকি। তা তোমার পা কত বড় শুনি? হঠাৎ বলে উঠল সে। তার মতো ঠিক অত বড় নয়।
তাহলে আমার সাইজেরই মতো সে তার পাটা আমার পায়ের কাছে নামালো। তুমি আমার পুরনো দৌড়বাজের জুতোটা পরতে পারো। কি মজা, আমি তখন বললাম, সহস্র ধন্যবাদ। তার মুখটা কেমন লাল হয়ে উঠল। কিংবা তুমি আমার নরওয়েনীয় জুতোটাও পরতে পারো, তাতে আমি কিছু মনে করব না। এর জন্য চিন্তা করো না রূপী। আমি তার জন্য দুঃখবোধ করতে শুরু করলাম। তার প্রচন্ড ইচ্ছে আমি তার সঙ্গে যাই, আর না বললে খুবই মুশড়ে পড়বে সে। তাই আমি হ্যাঁ বললাম। কিন্তু তুমি তো জানো না তার কথায় রাজি হয়ে কি ভুলই না আমি করলাম। স্কুল ছুটির পর সে তার খাবার জন্য অপেক্ষা করতে গিয়ে অস্থিরভাবে পায়চারি করছিল। আমরা যতক্ষণ না বাইকটা সরিয়ে রেখে গাড়ি পেছনের আসনে পাশাপাশি বসলাম ততক্ষণ পর্যন্ত শান্ত হলো না সে। তুমি এটাকে কৃষকের গাড়ি বলতে পারো। গাড়ির বুটে রাখা ছিল পুরনো সারের বস্তা সব। তার বাবা বসতেন চালকের আসনে, আর তার পিছনে বসে থেকে তার সম্পর্কে অনেক গোপন তথ্যের হদিশ করা যেত। তার মাথায় একটু অদ্ভুত মেটে রঙের টুপি থাকতো সবসময়, রোদে এবং বৃষ্টিতে। তার বাবার সঙ্গে আমার বেশ ভালো রকমের দোস্তি ছিল। তার কাছে বসে নানা ধরনের গল্প গুজব করতাম। কিন্তু বেশ কিছুদিন হলো তার সঙ্গে আমার দেখা হয়নি। আর এখন তিনি ঠিক রুপার্টের মতো, এত শান্ত যে এক সময় আমার মনে হলো যে সামনের আসনে বুঝি একজন পরিচারক ধরনের কেউ বসে আছে, গাড়ি চালিয়ে সে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা আমাকে এতই অস্বস্তিতে ফেলে দিয়েছিল যে আমি চুপচাপ শান্ত হয়েই বসে রইলাম। বস্তুতপক্ষে রুপার্ট আমাকে অবজ্ঞাই করল। সে যেমন এক কোনায় বসেছিল তেমনি বসে রইল এবং জানালার পথে বাইরের দিকে তার দৃষ্টি প্রসারিত করে দিল। তার মনে তখন অন্য কিছু ছিল। সেই সময় হিটার থেকে নিঃসৃত গরম হাওয়া এসে লাগলো আমাদের গায়ে। আমার তখন মনে হতে থাকে আমি যেন বাড়িতে আগুনের পাশে বসে রয়েছি। আমার যদি একটুও জ্ঞান থাকতো আমি তাহলে আমার নিজের জন্য দুঃখবোধ করা বন্ধ করতাম এবং মনে করার চেষ্টা করতাম কি করেই বা তাদের পরাভূত করা সম্ভব হলো। গত গ্রীষ্মে কি ঘটেছিল সবাই জানে, কিন্তু সেদিন বিকেলে সেই সম্ভাব্য ঘটনার কথা আমার মনে একেবারেই আসেনি। গত এক সপ্তাহ ধরে বদ্ধ ঘরে আমি হাঁপিয়ে উঠেছিলাম, তাই একটু হাওয়া খাওয়ার জন্য সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলাম। কিন্তু আমরা যখন রুপার্টের বাড়ির কাছে গিয়ে পৌঁছাই তখন তাকে গাড়ি থেকে নামতে দেখলাম। ঠান্ডা ভাবটা যেন অন্য আরো কিছু, যেন এক একটা বিরাট বিরাট বরফের চাই দুটো বাড়ির মধ্যে জমাট পাকিয়ে থাকে। তুমি হয়তো মনে করে থাকবে সেই সব বরফের টুকরো তুমি টুসকি মেরে ফেলে দেবে, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এখানে এসে দেখবে যেখানে কোনো রাস্তা নেই, রাস্তার আলো নেই, যেখানে শুধু জমাট শৈত্য প্রবাহ যা মৃত দূতের মতো মানুষকে ভয় দেখায়, এমনকি আকাশের উড়ন্ত পাখিদেরও মাটিতে নামিয়ে আনতে বাধ্য করে। জানো সেখানে কি খেতে হবে? বললেন রুপার্টের বাবা। আমার যতদূর মনে পড়ে রুটি, স্রেফ রুটি, টেনে নাও আর খাও। কথাটা বলে তিনি হাসলেন কিনা ঠিক বোঝা গেল না। বলার সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিলেন তিনি। তবে আমি ধারণা করে নিতে পারি এ ব্যাপারে তার কোনো মাথা ব্যথা ছিল না। স্ত্রী কাউকে আশা করে না। চমৎকার অভ্যর্থনা ভাবলাম, তবে আমার নম্রতার একটুও ঘাটতি হলো না। আমি তাতে কিছু মনে করি না। আমি তাকে আরো বললাম, আমি খুব একটা ক্ষুধার্তও নই। তাহলে ঠিক আছে, এই বলে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন সেখান থেকে। ফার্ম হাউসের দিকে এগিয়ে যেতে দেখা গেল তাকে। আমার এখানে আসাটা বোধহয় ঠিক হয়নি বললাম, কিন্তু রুপার্ট আমার কথায় কান না দিয়ে ঝোপঝাড় পেরিয়ে পিছনের দরজার কাছে নিয়ে গেল আমাকে। আমার আগে ছিল সে, এবং দরজা খোলা মাত্র তার মা আটকে ওঠার মতো চিৎকার করে উঠলেন, কে কে ওখানে? এমন ভাবে তিনি বললেন যেন আমরা চোর ডাকাত। এমনকি রুপার্ট যখন তাকে বোঝালো যে আমরা দুজনে এসেছি তা সত্ত্বেও চোখ পিটপিট করে তিনি দেখতে থাকলেন। কে আমি? আমি? হ্যাঁ আমি, বললাম তাকে। ওহো, বললেন তিনি। তার চোখ থেকে ভয়টা চলে গেলেও চিন্তাটা কিন্তু ঠিক রয়ে গেল আগের মতোই। ডেভিড ম্যাক্সি, তুমি এখানে কি করছো? এই সময় রুপার্ট বলতে পারত আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়নি এবং আমি তাতে অস্বস্তি বোধ করছি। ও ক্ষুধার্ত, বলল সে। কিন্তু তুমি তো কখনো বলনি কাউকে সঙ্গে করে নিয়ে আসছো। খেঁকি কুকুরের মতো ব্যবহার করলেন তিনি তার ছেলের সঙ্গে।
তুমি আমাকে কখনো বলনি। এবার আমি মুখ না খুলে থাকতে পারলাম না। মিসেস গ্র্যাঞ্জার, আমি দুঃখিত, বললাম। তারপর জীবনে প্রথম আমি কড়া ভাষায় প্রতিবাদ করে উঠলাম। রুপার্টের দোষ, সে আমাকে স্কেটিং এ নিয়ে যেতে চায়। স্কেটিং কথাটা যেন তাকে আরো বেশি বিভ্রান্ত করে তুলল। মা, শোনো মা। রুপার্ট এগিয়ে গিয়ে তার মার খুব কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি তো জানো তুমি আমাকে একা একা স্কেটিং এ যেতে দিতে চাও না, আর তাই তো ওকে সঙ্গে করে নিয়ে এলাম। দুজন একসঙ্গে থাকলে বিপদের কোনো সম্ভাবনাই থাকে না, সম্পূর্ণ নিরাপদ তখন। তিনি তখন পালা করে একবার আমার দিকে আর একবার রুপার্টের দিকে তাকাতে থাকলো। আমি তখন বললাম, তিনি যদি চিড় খাওয়াতে পারেন সহ্য করতে পারবেন, আর তিনি যদি বেঁকে যান তাহলে তিনি ভেঙে পড়বেন। সেখানকার বরফ নিয়ে তারা কথা বলছিল। যারা প্রতিদিন স্কেটিং করে থাকে এ ব্যাপারে তারা জানে। মিসেস গ্র্যাঞ্জার, বরফ এখন খুবই পুরু, তাই সেটাকে 1 ইঞ্চিও বাঁকানো সম্ভব নয়। মিসেস গ্র্যাঞ্জার উত্তর দিলেন না। তারপর তিনি নতুন করে একটা প্লেট সাজাতে বসলেন। আমার আশঙ্কা খুব বেশি খাবার নেই। রুপার্টের মাকে আমি সবসময় পছন্দ করতাম। তিনি যে এ বাড়ির একজন বাইরের কেউ নন সেটা তিনি তার হাবভাবে বুঝিয়ে দিয়ে থাকেন তার প্রতি কাজের মাধ্যমে। সেই সময় তিনি যদি মেকআপ নিয়ে থাকতেন, ভালো করে ড্রেস আপ করে থাকতেন, সঙ্গে সঙ্গে তিনি আমাদের দুজনকে সঙ্গে নিয়ে টাউন ঘুরে আসতেন। কিন্তু এখন তার মুখে মেকআপের কোনো চিহ্ন নেই, এবং তার চোখের কোলে কালো ছায়াটা নকল নয়, আসল। এখন আমার স্কেটগুলো খুঁজে বার করতে হবে, বলল রুপার্ট। সেগুলো গ্যারাজে রয়েছে। রুপার্ট আমাকে ছেড়ে চলে যাক আমি তা চাইনি, কিন্তু সঙ্গে সঙ্গে তার মাকে সাহায্য করার চেষ্টাও করছিলাম। টেবিলের উপর খুব বেশি একটা জিনিসপত্র দেখতে পেলাম না। আমাকে একটু বিস্মিত হতে দেখে তিনি সঙ্গে সঙ্গে কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলে উঠলেন, এই খারাপ আবহাওয়ার জন্য বাজারে যেতে পারেনি। কথাটা সত্যি না আমি জানি, কারণ রাস্তায় এমন তুষার পড়েনি যে পথ চলা দেয়। তাছাড়া তার নিজস্ব একটা গাড়িও ছিল। এই তো ভালো মিসেস গ্র্যাঞ্জার, আমি তাকে বললাম। একসঙ্গে অনেক খাবার খেতে আমার ভালো লাগে না, অল্পতেই আমি সন্তুষ্ট। অন্য সময় হলে তিনি তার মিথ্যে ভাষণের জন্য হেসে উঠতেন, কিন্তু এখন তিনি আমার দিকে সরাসরি তাকালেন। তার সারা মুখে চিন্তার ছাপ। অনেকক্ষণ পরে তিনি বললেন, তুমি কি নিশ্চিত? সত্যি তুমি কি নিশ্চিত? সবসময় আমি এমনই ভেবে আসতাম, যেমন মায়েরা ভেবে থাকেন। এখনো তিনি খুবই সুন্দরী, কিন্তু এখন তাকে ভয়ঙ্কর বিমর্ষ দেখে, তার মুখের উপর বলি রেখা পড়তে দেখে আমি অবাক হলাম। কথা বলার ভাষা খুঁজে পেলাম না। ইতিমধ্যে রুপার্ট ফিরে এলে আমি একটু স্বস্তি পেলাম। আমার জন্য ফেন রানার সঙ্গে নিয়ে এলো সে। ছোট্ট স্কেট, দেখতে অনেকটা কাঠের উপর টেবিল নাইফ গেঁথে রাখার মতো। দেখে মনে হলো সে তার ছোটবেলায় এই স্কেট দিয়ে প্রথম স্কেটিং শুরু করে থাকবে। তার পায়ের বুট জুতোও খুব আঁটো লাগছিল। যাই হোক, কোনো রকমে জোর করে সেই আঁটো বুটে আমার পা দুটো গলিয়ে দিতে সফল হলাম। খাওয়ার পর যখন আমরা বাড়ি থেকে বেরুলাম, তখন গোধূলির রং ছড়িয়ে পড়েছিল। দরজার সামনে দাঁড়িয়েছিলেন মিসেস গ্র্যাঞ্জার। হাত তুলে আমাদের বিদায় জানাতে গিয়েও শেষ মুহূর্তে তিনি তার হাতটা নামিয়ে নিলেন। তার এই কাজের মধ্য দিয়ে তিনি জানিয়ে দিলেন যে তিনি তাদের যেতে দিতে চান না। মিসেস গ্র্যাঞ্জার পাথরের মতো শক্ত বরফ, আমি তাকে বোঝালাম, তার চিন্তা দূর করার জন্য। আমরা চেষ্টা করলেও এই কঠিন বরফের উপর দিয়ে স্কেটিং করতে পারবো কিনা। ওরকম কথা বলো না। ইয়ার্ডের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে তিনি এবার রুপার্টের উদ্দেশ্যে বলে উঠলেন, তোমাদের সঙ্গে তোমার বাবাকে নিচ্ছ না কেন? কিন্তু এদিকে রুপার্ট অনেক দূরে গিয়ে গিয়েছিল, আর তার বাবাকে আমাদের সঙ্গে চায়ের আসরে যোগ দিতে দেখা যায়নি। তাছাড়া এখন তাকে ধারে কাছে কোথাও দেখা যাচ্ছে না। খামার বাড়িটা সবসময় নিস্তব্ধ থাকতো, আমি তা আগেই জানতাম। কিন্তু এই গোধূলি বেলায় মৃত্যুর মতো এত স্তব্ধতা আমি কখনো আশা করিনি। গ্রীষ্মের সবুজ গাছগুলো, ঝোপঝাড়গুলো এবং বড় বড় ঘাসগুলো খামার বাড়িটাকে এমন ভাবে আড়াল করে রেখেছিল যে সেখানকার নির্জনতা অনেকখানি ঢেকে গিয়েছিল। বোঝাই যেত না যে সেখানে মানুষের চিহ্ন আছে কি নেই। কিন্তু এখন সেসবের বালাই নেই।
ফাঁকা মাঠের ওপরে খামার বাড়িটা এখন খুবই স্পষ্ট দেখা যাচ্ছিল। সেখানে রক্তমাংসের মানুষের চিহ্ন বলতে কিছু ছিল না। বড় ঠান্ডা, কাঁপতে কাঁপতে বললাম। তাই ঠান্ডা আরো বাড়ার আগেই স্কেটিং শুরু করতে হবে, উত্তরে বলল রুপার্ট। তাছাড়া আজ একটু আগেই সন্ধ্যা নামতে শুরু করেছে। এসবই অসময়ে মেঘ জমার জন্য। একটু পরেই জায়গাটা অন্ধকারে ঢেকে যাবে, তখন তুমি আর কিছুই দেখতে পাবে না। কি দেখতে পাবো না জিজ্ঞেস করলাম, কিন্তু সে এমন ভাবে দৌড়তে শুরু করলো যে উত্তর দিতে চাইল না। একসময় আমরা প্রাচীন দুর্গের র্যাম্পার্টে এসে পৌঁছালাম। ওপর দিকে এক সময়ের নদীটার এখন বরফে পরিণত। বরফ নদীর ওপারে কালো দিগন্ত ঠিক ঠিক করছিল। যখন আকাশে চাঁদ দেখা যায়, বলল রুপার্ট, তখন তুমি স্কেটিং করতে করতে সহজেই অদৃশ্য হয়ে যেতে পারো। কিন্তু চাঁদ এখন মেঘের আড়ালে ঢেকে যায়, ঠিক মতো নড়াচড়া করা যাচ্ছে না। প্রচন্ড শীতে স্বাভাবিকভাবে আমাদের কথা বলতে অসুবিধা হচ্ছিল। তাই আমাদের নিচু গলার কণ্ঠস্বর জানি না প্রশস্ত চ্যানেলের পাড়ে গিয়ে পৌঁছলো কিনা। তবে তাই বলে এই নয় যে সেখানে কেউ আমাদের কথা শোনার জন্য অপেক্ষা করে থাকুক। এরকম কিছু একটা আমরা আশা করছিলাম। বরফ যুগের আধিপত্যে এক আধটা বিরাট এলাকা বরফের নিচে ডুবে গিয়ে পৃথিবীর ভারসাম্য নষ্ট করে ফেলছিল। সেখানে একা নিঃসঙ্গ অবস্থায় বিচরণ করা ছাড়া আমাদের সামনে অন্য কোনো পথ খোলা ছিল না। আমাকে তুমি কোথায় নিয়ে চললে বন্ধু? জিজ্ঞেস করলাম এই কারণে যে এই মুহূর্তে স্কেটিং ছাড়া তার মনে যেন অন্য কিছু ছিল। তাড়াতাড়ি করো, বলল সে। আমি তখন যাত্রা শুরু করার আগেই দেখি সে ততক্ষণে সেই চ্যানেলের ধারে গিয়ে পৌঁছে গিয়েছে। তার লম্বা লম্বা ব্লেডে বরফ কেটে চলার শব্দ আমার কানে ভেসে আসছিল। আমি তখনও আমার স্কেটিং ব্লেডের সঙ্গে কঠোর সংগ্রাম করে যাচ্ছিলাম। আমার জন্য একটু অপেক্ষা করো। রুপার্টকে চ্যানেলের ঘর ছেড়ে বেরিয়ে যেতে দেখে আমি তখন দিশেহারা হয়ে চিৎকার করে উঠলাম, রুপার্ট, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাড়াতাড়ি করো, জায়গাটা ঘন কালো অন্ধকারে ডুবে যাচ্ছে। চলো, এখান থেকে বেরিয়ে চলো, তা না হলে এর থেকে পিচের মতো কালো অন্ধকারে আর কিছুই দেখা যাবে না তখন। সে তখন চ্যানেলের ঠিক মাঝখানে পৌঁছেছিল। আমি তখন সবেমাত্র চ্যানেলের ধারে গিয়ে পৌঁছেছিলাম এবং এগিয়ে যেতে গিয়ে আমি কাঁপছিলাম। আমার বুকের ভেতরটা ধকধক করছিল। ওদিকে রুপার্ট তখন একটা বিরাট বৃত্তাকারে ঘুরছিল বরফের ওপর। আমি তার কাছে যেতেই সে তার বৃত্তের পরিধি কমিয়ে দিল। আমাদের চাঁদ দেখার দরকার আর নেই, চিৎকার করে উঠলাম। এখনো তুমি এই স্বল্প আলোয় মাইলের পর মাইল দেখতে পারো। চ্যানেলের ধারে রাশি রাশি তুষার ছড়িয়ে রয়েছে এদিকে ওদিকে। আকাশের ক্ষীণ আলোয় সেগুলো পেঁজা তুলার মতো দেখাচ্ছিল। হঠাৎ তাল সামলাতে না পেরে আমি তখন একটা ঢালু জায়গা দিয়ে নিচে নেমে যেতে শুরু করলাম, যেমন করে আকাশ থেকে পাখি নেমে আসে। আমি উড়ে চলেছি, শূন্যে নয় পাতালে, চিৎকার করে উঠলাম। হাত দুটো দুদিকে ছড়িয়ে দিলাম পাখিদের ডানা মেলার মতো। রুপার্ট তখন দাঁড়িয়ে পড়েছিল এবং আমার জন্য অপেক্ষা করছিল। আমার আক্ষেপ তখন আমি তার কাছে পৌঁছাতে পারবো কিনা। তাই আমি হাত দুটো ছড়িয়ে দিয়ে শূন্যে ঝোলাতে থাকলাম। আমার সেই পা হড়কে যাওয়াটা সাফল্য এনে দিল অবশেষে। আমার স্কেট দুটো তখন রুপার্টের পা ছোঁয়ার উপক্রম। আর আমি যখন সবেমাত্র মাথা তুলে দাঁড়ালাম, তখনই নিচে বরফের উপর একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল। প্রথমে অস্পষ্ট, তারপর ক্রমশ স্পষ্টতর হতেই আমার হাত পা তখন ঠান্ডা হওয়ার উপক্রম হলো এবং আমার চোখ দুটো তখন সেই অদ্ভুত জিনিসটার উপর স্থির নিবদ্ধ হলো। তখন আমি এতই আতঙ্কিত যে কোথাও কোনো স্পর্শ করতে চাইলাম না, বিশেষ করে যেখানে সেই অদ্ভুত জিনিসটা দেখতে পাই। আমি তখন পিছু হতে থাকি হামাগুড়ি দিয়ে। তারপর এক সময় সোজা হয়ে উঠে দাঁড়াতেই কেবল তখনই রুপার্টের দিকে চোখ মেলে তাকায়। অদূরে তার পিছনে একটা ব্রিজ। হঠাৎ সামনের দিকে তাকাতে গিয়ে চোখে পড়ল সেটা। খামার থেকে চ্যানেল পার হওয়ার রাস্তা সেটা। আমি মনে রাখার চেষ্টা করি, কারণ তার কাঁধ বরাবর একটা কালো ছায়া পড়েছিল এবং সঙ্গে সঙ্গে মনে হলো তার হাত দুটো বিরাট আকারের, দৈত্যের মতো কালো কালো হাত চ্যানেলের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত প্রসারিত। সেই ভয়ঙ্কর মুহূর্তে সে আমাকে আরো বেশি আতঙ্কিত করে তুলল।
আমি তখন সেই ভয়ঙ্কর নাম না জানা লোকটার কাছ থেকে পালিয়ে আসার জন্য পেছন ফিরতে শুরু করলাম একটু একটু করে। আর তখনই রুপার্ট বলে উঠল, তাহলে তুমিও দেখলে? তার ঠোঁট থেকে কথাগুলো বেরিয়ে এলো, যা কিনা রক্ত হিমাহিত করে দেওয়ার মতো। আমি মাথা নেড়ে সায় দিলাম। হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি, যেন সে কোনো রক্ত মাংসের নয়, অন্য কিছুর হবে। তবে কিসের আমি জানি না। আমার বিচরণ মানুষের মধ্যে, মনুষ্য জগতের বাইরে যদি অন্য কোনো জগৎ থেকে থাকে আমার তা জানা নেই। আমার এই অক্ষমতা আমি অকপটে স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না। তবে হ্যাঁ, স্বীকার করতেই হবে যে অদ্ভুত আকারের একটা মানুষকে চোরা বরফের মধ্যে একটু একটু করে ডুবে যেতে দেখলাম তখন। আমি তার গোটানো ট্রাউজার এবং এক পাটি জুতা এক পায়ে অদ্ভুতভাবে জড়িয়ে থাকতে দেখেছিলাম। তার জ্যাকেটের হাত দুটো অনমনীয়, কিন্তু তার হাতের আঙুলগুলো বরফের ওপর ছড়িয়ে থাকতে দেখেছিলাম। মোটা এবং অত্যন্ত ফ্যাকাশে সাদা আঙুলগুলো, চামড়া ছাড়ানো মুরগির মাংসের মতো। সে তার মাথাটা আমাদের দিক থেকে সরিয়ে নিল, তাই আমরা তখন তার চুল আর একটা কান ছাড়া অন্য আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু এখন আর মনে করতে পারছি না কি বলেছিলাম। আমি যা জানি তা হলো, দেরিতে হলেও তার সেই বরফের ভেতরে ডুবে যাওয়ার হাত থেকে তাকে রক্ষা করার জন্য আমাদের সাহায্য করা উচিত। সে যে কে সেটা আমাদের অন্তত জানা উচিত। আমাদের পায়ের নিচে যে জিনিসটা আটকে রয়েছে সেটা মুক্ত করে দেওয়া উচিত। আমার মনের ইচ্ছাটা প্রকাশ করলাম, কিন্তু রুপার্ট কিছুই বলল না। স্থির অবিচল অবস্থায় দাঁড়িয়ে রইল সে। আবার তাকিয়ে দেখো, বলল সে। আমরা দুজনেই বরফের দিকে ফিরে তাকালাম। তবে আমি হয়তো অনেকটা পিছিয়ে গিয়েছিলাম বলে কিছুই চোখে পড়ল না। এবার একটু এগিয়ে গেলাম। বরফের রং এখন কালো। চারপাশে ঘুরে দেখলাম, খুব কাছ থেকে আগের জায়গায় উঁকি মেরে দেখলাম, কিন্তু তখনও কিছুই চোখে পড়ল না। কোথায় সে? আমি জিজ্ঞেস করলাম। একটা ভয়ঙ্কর চিন্তা এলো আমার মাথায়, এই ভেবে যে বরফের নিচে এখনো স্রোত নিশ্চয়ই বইছে এবং লোকটা নিশ্চয়ই আমাদের পায়ের নিচে একটু একটু করে ডুবে যাচ্ছে। তা এখন সে কোথায়? আমি তখন ভয়ঙ্করভাবে আতঙ্কিত। ভীরু ভীরু পায়ে স্কেটের ওপর ভর দিয়ে সেই ভয়ঙ্কর জায়গা থেকে সরে যেতে চাইলাম এই ভয়ে যে যদি আবার সেই বরফের মুখটা খুলে যায়, তাহলে সেই লোকটার কফিনের অনুগামী আমাকেও হতে হবে। কোথায়? আমি তখন চিৎকার করে উঠলাম, কোথায়? এখনো সেখানেই রয়েছে সে। তার কণ্ঠস্বর এমনই স্পষ্ট এবং শান্ত যে আমার মাথা ঘুরিয়ে দিল। তিনি আমার কাকা, শান্ত গলায় বলল রুপার্ট অবশেষে। ধীরে ধীরে স্কেটিং করতে করতে এগিয়ে গেল সে। নরওয়ের লোক বলে তার বাড়তি উচ্চতা আমার কাছে যেন একটা টাওয়ারের মতো। আর একবার আমি তাকে ভয় পেলাম। তার কাকা, সে তো তার কাকাকে বরফের নিচে মৃত দেখেছিল। এখন সে আমার দিকে হড়কিয়ে পিছিয়ে এলো, কিন্তু তার মুখে দুঃখের বা বিস্ময়ের চিহ্ন দেখা গেল না। আমি তখন শান্তভাবে পিছু হটছিলাম। একসময় সে আমার সামনাসামনি হতেই তার ঠোঁটে একবার হাসি ফুটে উঠতে দেখা গেল। তুমি নিশ্চয়ই সামনের দিকে মুখ করে স্কেটিং করে পিছু হটে বাড়ি ফেরার চেষ্টা করছো, তাই না? বলল সে। সত্যি কথা বলতে কি, এক সময় এমন সাধারণভাবে সে কথা বলে থাকে যা ধরার মতো নয়। তার কথা বলতে গিয়ে সে আমাকে আতঙ্ক মুক্ত করল। এমনকি অনেকক্ষণ পরে আমি এই প্রথম কাঁধ ঝাঁকাতে পারলাম। কি করে সে তোমার কাকা হতে পারে? আমি শুরু করলাম, এবং তারপর আমি মনে করতে পারি এসবই স্রোতের মতো আমার কাছে ফিরে এসেছিল। একই সঙ্গে এখন আমি বুঝতে পারছি রুপার্টের মা কেন এত উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন এবং তার বাবাই বা কেন নীরব থেকে যান। যে ট্র্যাজেডিটা আমার মন থেকে উধাও হয়ে গিয়েছিল সেটা এখনো তাদের মধ্যে খুবই সক্রিয়। তারপর আমার পেটটা কেমন মোচড় দিয়ে উঠল, একটা অব্যক্ত যন্ত্রণায়। এই কারণে যে আমি যতদূর জানি তার কাকা বেশ কয়েকটি মাস আগে মারা যায় এখানেই। হ্যাঁ, তাকেই তুমি দেখতে পেয়েছিলে একটু আগে, বলল রুপার্ট, গত গ্রীষ্মে। সেই কথাটা ভুলে যাওয়ার জন্য লজ্জিত বোধ করলাম এবং এক মুহূর্তের মধ্যে সবকিছু আবার মন থেকে মুছে গেল। আমি দুঃখিত, বললাম। আমার মনে রাখা উচিত ছিল। তাকে যখন দেখা যায় আমি তখন সেখানেই ছিলাম।
সে তখন এগিয়ে যেতে থাকে, আর সেই কারণেই আমি জানতে পারি কে সেই বরফের মধ্যে ডুবে যেতে পারে। তাই সত্যি সত্যি সেখানে একটা মৃতদেহ ছিল, কিন্তু সেই দেহটা যে তার কাকারই বলে দাবি করাটা তার বোকামো। তা কখনোই হতে পারে না। আমি বললাম, সেটা দেখতে অনেকটা পুরনো কাপড়ের মতো। ঠিক আছে, সেটা আর একটা দেহ হতে পারে, তবুও আমি সেটা স্বীকার করতে রাজি নই। অন্য কেউ হতে পারে, অন্য কাউকে আমাদের বলতে হবে, আমাদের বলতেই হবে। কিছু বলল না সে, এগিয়ে গেল। আমি তাকে অনুসরণ করলাম। আমাদের স্কেটগুলো নীরব রইল। গাঢ় অন্ধকারের মধ্যে দিয়ে ভূতের মতো আমরা এগিয়ে চললাম। আমি একবার মাথা ঘুরিয়ে পেছন দিকটা দেখতে চাইলাম। সেখানে কোনো কিছুই আর দেখার ছিল না, বলল সে। এমনকি তুমি যদি এখন ঘটনাস্থলেও ফিরে যাও তাহলেও কিছু দেখতে পাবে না, এখন সেটা উধাও। তুমি কি করে জানলে? ঘোত ঘোত মুখে আমার দিকে ফিরে তাকালো সে। যাই হোক, আর একবার হাসলো সে। তুমি কি মনে করো আমি চেষ্টা করিনি? আমার প্রশ্নটা এড়িয়ে হঠাৎ সে বলে উঠল, খুবই অন্ধকার হয়ে গেছে, এই অবস্থায় বেশি দূর এগোনো যাবে না। আমরা এমন একটা কিছু দেখেছি যা এক কথায় ব্যাখ্যা করা অসম্ভব, এবং সেটা তাকে বলতেই হবে। সেটা একটা ভূত, আমি বললাম, তাই নয় কি? আমার ব্যাখ্যাটা তার মনোপুত না হয় আমি তখন আরো বললাম, কিংবা সেটা একটা ছায়া, কিংবা সেরকম কিছু ছিল। বরফে একটা ফাটল এবং বুদবুদ দেখা গিয়েছিল। ঠিক সময়ে সেগুলো আলোয় উদ্ভাসিত হয়ে থাকবে। চুপ করে রইল সে, কিন্তু ব্যাপারটাকে আমি এখানেই শেষ করতে চাই না। এই ঘটনাটা অন্য কাউকে বলতেই হবে তোমাকে, আমি বললাম। তোমার মাকেই বা বললে না কেন? মনে অনেক কিছুই ছিল না। সে তার জুতোর ফিতের দিকে নজর দিল। এত নিচু গলায় কথা বলল যে আমি শুনতেই পেলাম না। এবার সে জোর গলায় বলল, তিনি আমার কাকাকে পছন্দ করতেন, তিনি তাকে খুবই পছন্দ করতেন। ঠিক আছে, এখন কথাটা তোমার বাবাকে বলা উচিত, তাকে বলতেই হবে। আমি পারবো না। চোখ না তুলেই ঘন ঘন মাথা নাড়ালো সে। আমি পারবো না। একটু পরেই তার কাঁধ থরথর করে কাঁপতে থাকে। আমি তখন বুঝতে পারি সে তখন কাঁদছিল। পাশাপাশি আমরা চলছিলাম। হাঁটু মুড়ে বসে বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। আমি তার চোখে জল কখনো দেখিনি। এখন এই অবস্থায় কি করব বুঝতে পারলাম না। আমি তখন আমার নিজের স্কেট খুলতে শুরু করলাম এবং তার কান্না না থামা পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম। সেই সঙ্গে কি বলা যায় চিন্তা করছিলাম, কিন্তু বলার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না। তার দুঃখ এতই গভীর যে আমি তার মনের অবস্থার হদিশ করতে পারলাম না। তারপর হঠাৎ সে তার মাথা তুলে স্পষ্ট করে বলে উঠল, বাবা তাকে ঘৃণা করতেন, অথচ একসময় তারা বন্ধুর মতোই ছিলেন এবং পরে তিনি তাকে ঘৃণা করতে শুরু করেন। কিন্তু ওরা তো পরস্পরের ভাই ছিলেন, তাতে কি তফাতই বা হতে পারে? তার কণ্ঠস্বর কেমন রুক্ষ শোনালো। কাকা আমার মাকে পছন্দ করতেন, একটু বেশি বেশি পছন্দ, তাই নয় কি? আমার বাবাকে সেই রকম অভিযোগ করতেই শুনেছি। কথাটা সে আমার উদ্দেশ্যে এমন জোর দিয়ে বলল, তার মুখোমুখি হতে হলো আমাকে। জানি না তুমি কি শুনেছ, আমি বললাম। আমি সবকিছুই শুনেছিলাম। সে তার ঠোঁট কামড়ে আমার দিকে তাকালো। কাকা যদি না আমাদের বাড়ি থেকে চলে যায়, বাবা বলছিলেন তিনি তাকে খুন করবেন। একটু থেমে সে আমার উদ্দেশ্যে আবার বলে উঠল, এখন তুমি তোমার বাড়ি ফিরে যেতে পারো, বড় হতাশ হয়ে গেছো তাই না? তারপর আমরা কেউ একটা কথাও বলতে পারলাম না। আমি তখন একা একা বাড়ি ফিরে যেতে গিয়ে রান্নাঘরের জানালার পথে তার বাবা ও মাকে দেখতে পেলাম, কিন্তু ভেতরে ঢুকলাম না। আমি তখন সেখান থেকে তাড়াতাড়ি চলে আসতে চাইলাম, তাই আমি আমার বাইক নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে গেলাম। পরদিন রুপার্ট এবং আমার আবার দেখা হলো স্কুলে। আমরা তখনও বন্ধু, কিন্তু গতকাল কি ঘটেছিল তা নিয়ে আমরা আর উচ্চবাচ্য করলাম না। তবে আমার জানতে বরং ইচ্ছে হচ্ছিল, গত গ্রীষ্মে যে তার কাকাকে কি অবস্থায় দেখেছিল, যা সে আমাকে বলেনি, কোনোদিন বলবেও কিনা জানি না। যাই হোক, একদিন রুপার্ট হাসতে হাসতে বলল, এবছর আমরা বোধহয় খুব বেশি স্কেটিংয়ে যাব না। এটা খুবই খারাপ। উত্তরে আমি বললাম এই কারণে যে তার হাবভাব দেখে বুঝলাম সেদিনের সমস্ত ব্যাপারটা সে ধামাচাপা দিতে চায়। বেশ তো, কাল তুমি আমাদের বাড়িতে আসবে? পরদিন শনিবার।
সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনা নিজের চোখে দেখার পর একা একা স্কেটিং করতে যাওয়াটা নিরাপদ বলে মনে করলাম না। তাই তার প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়ে বললাম, হ্যাঁ যাব। ইতিমধ্যে আমি আমার ভাইয়ের কাছ থেকে স্কেটিং এর সব রকম সরঞ্জাম সংগ্রহ করে একেবারে সব দিক থেকেই প্রস্তুত হয়ে গেলাম তার বাড়িতে। আমার বাহন হলো আমার প্রিয় সাইকেলটি। কোনো কথা কেউ না বলে কিংবা আগের দিনের সেই ঘটনার কথা উল্লেখ না করেই আমরা স্কেটিং করতে করতে সেই ব্রিজের কাছে গিয়ে হাজির হলাম, যেখানে সেই ছায়ামূর্তিটা আমাদের ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল সেদিন। আমরা সেটা অস্বীকার করতে পারি না, আবার সেই ঘটনা নিয়ে আমরা ফেনাতেও চাইলাম না। উভয় পক্ষরই সেটা চেপে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সেদিনের সেই জায়গায় গিয়ে আমরা কিন্তু কোনো মৃত ব্যক্তির মৃতদেহ দেখতে পেলাম না, কিংবা সেরকম কোনো চিহ্নই দেখতে পেলাম না। আমরা তখন ওর দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করা ছাড়া কিছুই করলাম না। তেমনি নীরবে সেখান থেকে ফিরে চললাম। সেদিনটা ছিল শনিবার, ছুটির দিন। স্কুলের ছেলে মেয়েরা এসেছিল স্কেটিং করতে। সমস্ত জায়গাটায় তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল বলেই কি সেদিন ভূত দেখতে পেলাম না আমরা? তবে ভূতেরা কি নির্জনতায় বেশি পছন্দ করে থাকে? লোকালয় থেকে দূরে থাকতে চায় তারা? এর সঠিক উত্তর কে দেবে জানি না। তবে এও বলতে পারি, ভূতেদের মনের খবর ভূত ছাড়া জীবিত মানুষ বোধহয় বলতে পারে না, কিংবা তারা জানে না। আজ এখানে বেরিয়ে পড়ে আমরা ভালোই করেছি, বলল রুপার্ট। তুমি যে আজ এসেছো তার জন্য আমি খুবই আনন্দিত। আমরা পরস্পরকে কোনো ভালো কাজের জন্য কৃতজ্ঞতা জানাবার প্রয়োজন মনে করি না। সেটা কেমন যেন পেশাদারি বলে মনে হয়, যার মধ্যে আন্তরিকতার বড়ই অভাব। তাই এদিকটা আমরা এড়িয়ে চলতেই ভালোবাসি। আজকের স্কেটিংটা খুব ভালোভাবে উপভোগ করেছিলাম, তাতেই যথেষ্ট। আমি তখন ব্যাপারটা এখানেই শেষ করে ফেলতে চাইছিলাম, কিন্তু রুপার্ট কিছুতেই আমার সঙ্গ ছাড়তে চাইছিল না। মনে হয় তার মনে কিছু ছিল, অসমাপ্ত কথা, যা সে আজ আমাকে বলার জন্য উসখুস করছিল অনেকক্ষণ থেকে। শেষবার আমি খুবই বোকা ছিলাম, তার জন্য আমি দুঃখিত, বলল সে। ও ঠিক আছে, বললাম বটে, তবে চোখ না তুলেই তার দিকে আমি চোখ তুলে তাকাতে পারছিলাম না। ব্যাপারটা কি জানো বন্ধু, যে কথা আমি সেদিন তোমাকে বলতে পারিনি, বলতে বাধা ছিল, আজ সেই সব বাধা ডিঙিয়ে আমি তোমাকে সব খুলেই বলতে চাই। আজকাল আমার সংসারে সবকিছুই আমার ঘাড়ে চেপে বসেছে, সব দায়িত্ব, সবকিছুই। সেদিনের পর থেকে আমাদের বাড়ির সবকিছুই ক্রমশ খারাপের দিকে গড়িয়ে যাচ্ছে। ভালোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মা বাবা কেউই সুখী নন। দিনকে দিন তাদের সম্পর্ক ক্রমশ খারাপের দিকে গড়াচ্ছে। রুপার্ট চাইছিল তার হয়ে আমি কিছু বলি। তার কথার ধরন দেখে আমার তাই মনে হলো। আমি জানি তুমি কি বলতে চাইছো, আমি বললাম। তবে সেটা যথেষ্ট বলা হলো না। সে চাই খোলাখুলিভাবে আমি যেন আরো কিছু বলি। আমার কাকা চোরা বরফের নিচে ডুবে যাওয়ার পর থেকে খুবই সহজ ও স্পষ্ট করে বলল সে। এর ফলে তার দিকে তাকাতে আমাকে বাধ্য করল সে। নিজেই নিজেকে বরফের নিচে পুঁতে ফেলেছিল। সে তার কথার পুনরাবৃত্তি করে, অবশ্য একটু ঘুরিয়ে বলল, কতবার আমি আমার বাবার সম্পর্কে বোকার মতো কিছু মন্তব্য করে ফেলেছি। সেটা সত্য নয়। আমি জানি সেটা সত্য নয়। তার সঙ্গে আমাকে একমত হতেই হলো। তার বাবা যে নিজের ভাইকে হত্যা করার মতো এমন একটা মারাত্মক ভুল কখনোই করতে পারেন না, সে কথা রুপার্ট না বললেও আমি সেরকমই ভেবে নিয়েছিলাম তার বাবার সম্পর্কে। কিন্তু তুমি নিশ্চয়ই খুব খারাপ ভাবছ, উত্তরে আমি রুপার্টকে বললাম। আর সেই জিনিসটাই আমরা সেদিন বরফের মধ্যে দেখেছিলাম। ভেবেছিলাম আমরা দেখেছি, কিন্তু এখন সেটা আর নেই। আর তখনও সেটা ছিল না। আমি জোর দিয়ে বলি তাকে সমর্থন করার জন্য। সেটা ছিল স্রেফ একটা মাত্র। আমাদের দুজনেরই একই ধারণা। আমার কথায় সায় দেয় সে। আমার মতো বন্ধু পেয়ে সে খুব খুশি। আর সে এও জানালো যে আমাদের দুজনের আলোচনার মাধ্যমে আমি তার মনের অন্ধকার কাটিয়ে দিতে পেরেছি। ঠিক বলেছ তুমি, বলল সে। আমি তোমাকে রেসে ফিরিয়ে আনবো। সেটা কোনো রেস নয়। আমার থেকে স্কেটিংয়ে অনেক ভালো সে। এক সময় সে এগিয়ে যাচ্ছিল এবং একটু দূরে গিয়ে থেমে পড়ছিল আমার জন্য। এটাই তার বন্ধুত্বের পরিচয়, তার উদারতার মনের নিদর্শন।
আমরা তখন আগের মতো মত্ত হলাম সেই খেলায়। অনেকদিন পরে স্কেটিংয়ে দারুণ মজা উপভোগ করলাম। একসময় হঠাৎ রুপার্টের বাবাকে চ্যানেলের ধারে অপেক্ষা করে থাকতে দেখলাম। তিনি তখন একেবারে উপরে ছিলেন, নিচের দিকে তাকিয়েছিলেন তার ছেলের সন্ধানে। দেখা হতেই উদ্বিগ্ন স্বরে তিনি বললেন, কোথায় ছিলে রুপার্ট? এদিকে তোমার মা যে খুবই চিন্তিত তোমার জন্য। কোনো উত্তর দিল না রুপার্ট। সে তখন বয়লারের ইঞ্জিনের মতো ছুটে চলল সামনের দিকে, এবং আমি তাকে অনুসরণ করলাম মিস্টার গ্র্যাঞ্জারকে বিদ্রুপ করার জন্য। তিনি তখনও এক দৃষ্টে আমার দিকে তাকিয়েছিলেন হাঁ করে। তার চোখে একটা ভয়ঙ্কর আতঙ্ক দেখতে পেলাম। তার সেই দৃষ্টি আমি সহ্য করতে পারছিলাম না, তাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হলাম। আর তারপরেই চোখে পড়ল সেই পরিত্যক্ত জিনিসগুলো যা আগের দিন দেখেছিলাম। তুষারাবৃত জুতো, ট্রাউজার, জ্যাকেট এবং বরফে ঢাকা কয়েকটা আঙুলের টুকরো। এমনকি মাথার পেছন দিকের কয়েক গোছা চুল তখনও দেখা যাচ্ছিল। রুপার্ট কিংবা আমি কেউই নড়তে চড়তে পারলাম না। সেই ভয়ঙ্কর জায়গায় আমরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হলো কেউ যেন আমাদের পা গুলোকে পেরেক দিয়ে এঁটে দিয়েছে। ওখানে তোমরা কি করছো? রুপার্টের বাবার কণ্ঠস্বর ভেসে এলো ব্রিজের ধার থেকে। এখন বাড়ি ফিরে যাওয়ার সময়। রুপার্টের হাতে আমার হাত। আমি তখন তার হাত ধরে টানবার চেষ্টা করছিলাম। সেই সময় বরফের নিচ থেকে একটা ফোঁস-ফোঁস শব্দ ভেসে আসতে শোনা গেল। মাথাটা অন্যদিকে ঘুরতে থাকলো। মনে হলো জানালার ফ্রেমে আমার মাথাটা ধাক্কা খাচ্ছে। আর তারপরেই সেই অদৃশ্য মাথাটা যেন বরফের নিচ থেকে উঠে এসে আমাদের মুখোমুখি হয়ে দাঁড়ালো। হলুদ চিবুক এবং হাঁ করা একটা মুখ এবং চোখ দুটি বন্ধ। কি ঘটছে? মিস্টার গ্র্যাঞ্জারের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেল এবং চারদিকে বাতাসের সনসন আওয়াজ অনুরণিত হতে থাকলো। একটু একটু করে সেই ঘুমন্ত চোখের পাতাগুলো খুলতে শুরু করলো। চোখের পাতার উপর ঝুরঝুরে তুষার ঝরে পড়তে থাকে অতঃপর। কিন্তু পরক্ষণেই চোখের পাতাগুলো আবার মুজে গেল মেঘে ঢাকা চাঁদের মতো। তখন সেই চোখ দুটো মরা মাছের চোখের মতো দেখাচ্ছিল, ধূসর এবং দুধ সাদা রঙের মতো। সেই জোড়া চোখের দৃষ্টি পড়েছিল আমাদের দিকে। ঠান্ডা হাওয়ায় আমার শরীরটা কেঁপে কেঁপে উঠতে থাকে, কিন্তু রুপার্টের মধ্যে কোনো রকম চাঞ্চল্য দেখা গেল না। যেখানে দাঁড়িয়েছিল ঠিক তেমনই দাঁড়িয়ে রইল। বরফের নিচ থেকে আঙুলগুলো উঠে আসতে থাকে তখন, সেই সঙ্গে মাথার স্ফীত অংশটা। নদীর ধার থেকে রুপার্টের নাম ধরে কে যেন ডেকে উঠল এবং তার বাবা কাঁপা কাঁপা শরীর নিয়ে তার দিকে এগিয়ে গিয়ে তাকে ছিনিয়ে নিয়ে গেলেন। আমি তখন পিছিয়ে এসে দেখি ব্রিজের নিচে দাঁড়িয়ে রয়েছি। ওদিকে তখন মৃত শরীরটা দাঁড়িয়ে উঠে তাদের সঙ্গে করে নিয়ে যেতে এলো। তার হাত থেকে জল ঝরে পড়ছিল এবং তার জলসিক্ত জুতোর ছপ ছপ শব্দ আমার কানে ভাসতে থাকলো অনেক দূর পর্যন্ত চলে যাওয়ার পরেও। সেটা উপলব্ধি না করেই আমি তখন আরো অনেকটা পিছিয়ে এলাম এবং ব্রিজের আশ্রয় থেকে অনেকখানি পিছিয়ে পড়তে হলো। এখন আমার বুঝতে আর অসুবিধা হলো না কি ঘটেছে। আমি একজন দর্শক মাত্র, যেমন রুপার্টেরও হওয়া উচিত ছিল, কিন্তু সে এখন তার বাবার সঙ্গী। ছায়াঘন অন্ধকারে ব্রিজের খিলানের ভিতরে ঢুকতে দেখলাম তাদের। পর মুহূর্তেই রুপার্টকে পড়ে যেতে দেখলাম। তার বাবা ঝুঁকে পড়ে তাকে তোলবার চেষ্টা করলেন, কিন্তু সে সুযোগ আর পেলেন না। সেই জলসিক্ত ছায়া মূর্তিটা তখন এগিয়ে যাচ্ছিল তাদের দিকে এবং ব্রিজের নিচে কালো আবছায়ায় তাদের দুজনকে জড়িয়ে ধরতে দেখলাম। রুপার্টের সেই পতনটা পিচ্ছিল বরফের জন্যই হয়ে থাকবে। একটা চির খাওয়ার অস্ফুট শব্দ হতে শুনলাম। পরক্ষণেই নিঃশব্দে সেই অগোছালো ছায়ামূর্তিটি তখন উধাও। আমি তখন সামনে ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু বরফ তখন ফাঁকা জায়গাটা ভরাট করে তুলেছিল। আমি অনেকবার লাথি মারলাম, কিন্তু কোনো নড়নচড়ন নেই। বরফের ধারে আমি আমার শরীরের সম্পূর্ণ ওজনটা রাখলাম, তবু নড়ানো গেল না। আমি তখন হাঁটু মুড়ে বসে সেটার উপর হাতুড়ি পিটলাম, কিন্তু রুপার্ট তখন তার বাবার সঙ্গে অপর দিকের দরজার সামনে দাঁড়িয়েছিল। তারপর আমি আর তাকে কখনো দেখতে পাইনি। ধন্যবাদ।